এটা তো তোমার অভিজ্ঞতা, সাংবাদিকতা। আমার এটা হচ্ছে অনিল বিশ্বাস ছিলেন, উনি অনেক দূর ভাবতে পারতেন, দেখতে পারতেন। আমি তো খুব কাছ থেকে দেখেছি সাংবাদিক হিসেবে। আমি আকাশ বাংলাতে ছিলাম, পরবর্তী সময় দুবার 24 ঘন্টা টিভি চ্যানেলে কাজ করেছি। তা অনিল বিশ্বাস কিন্তু বিশ্বাস করতেন যে ক্রমাগত পাল্টাতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে হবে। আকাশ বাংলায় যে ফরম্যাটে খবর হতো, আমরা সবাই জানি আকাশ বাংলার সম্পাদকীয় রীতিটা অনেকটাই বামপন্থীদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু কখনোই দল অনুগত করেননি। এটা কিন্তু ঘটনা, যে দল নয়, আপনারা বামপন্থী মনোভাবাপন্ন হিসেবে কাজ করবেন, কিন্তু দলীয় কার্যক্রম করবেন না। তারপরে সারাক্ষণের খবর 24 ঘন্টা, সেটাও হয়েছিল। কিন্তু আবারও বলছি, ক্রমাগত পাল্টে নেওয়া, পরিস্থিতি পর্যালোচনা করে পাল্টে নেওয়াতে অনিল বিশ্বাস অবশ্যই ভাবনা জোগাতেন। তিনি বারবার করে বলতেন পরিস্থিতি অনুযায়ী শিখতে হবে। এখন তুমি বলছো যে অনিল বিশ্বাস বেঁচে থাকলে কি করতেন, আমার সত্যি ভাবতে খুব রোমাঞ্চ লাগে যে মানুষটা যদি এখন বেঁচে থাকতেন, এই প্রচন্ড মিডিয়া ইয়েতে, ডিজিটাল মিডিয়া হয়েছে, আমার কিন্তু বিশ্বাস তিনি শিখতেন আরো নতুন করে যে এইগুলোকে রপ্ত করতে হবে, এইভাবে করতে হবে, এইখানে এইগুলো গন্ডগোল হচ্ছে, এইগুলো ইয়ে করতে হবে। কিংবা যারা এখন মিডিয়াতে কাজ করছেন না, অনেক সময় তিনি ডাকতেন, তাদের সাথে কথা বলতেন যে কি হচ্ছে, মানে এটাকে কিভাবে করতে হবে, এটা কিভাবে হয়, এটা কিভাবে, এই যে জানার আগ্রহটা না, এটা হয়তো তিনি আবার নতুন করে নতুন পদ্ধতিতে গোটা প্রক্রিয়াটাকে সাজাতেন। এই লোকটার বা এই মানুষটার অভাব বামপন্থীতে তো আছেই, যে প্রত্যক্ষভাবে এই সময়টাকে মূল্যায়ন করে কিভাবে চলতে হবে তার একটা দিক নির্দেশ করা, তার জন্য অন্যর কাছ থেকে শেখা, প্রতিদিন শেখা, এইটা সত্যি খুব দরকার। এইরকম নেতার অভাব বামপন্থীদের মধ্যে এখন আছে। বামপন্থীদের মধ্যে একটা তোমার কাছে যে না খুচু একটা ব্যাপার থাকে তো, বৃহত্তর মিডিয়া এই ব্যাপার, কিন্তু এখন তারা বুঝছেন। আমিও বহু ইন্টারভিউ বামপন্থীতে করি, তার মানে আমি বামপন্থী নই, আমি সাংবাদিক, আমার পরিচয়। তখন বঙ্গ সিপিএম, দিল্লি সিপিএম, দিল্লি ব্রিগেড যেটা বলা হতো, অনিল বিশ্বাসের সময় তখন কতটা প্রাধান্য পেয়েছে? নিশ্চয়ই পাইনি প্রাধান্যটা। প্রাধান্যটা কখন পেতে শুরু করলো? প্রয়াত অনিল বিশ্বাসের পরবর্তীকালে পার্টি যখন আস্তে আস্তে এগোতে শুরু করলো, তখন দিল্লিতে রাজ হতে শুরু করলো। একমত তুই? কিছুটা তো বটেই, যে অনিল বিশ্বাস পশ্চিমবঙ্গ, দেখো বামপন্থীদের মধ্যে বিশেষ করে সিপিআইএম পার্টিতে একটা কেন্দ্রীয় ক্ষমতার হ্রাস এটা থাকে, সবসময় ছিল। কিন্তু তৎসত্ত্বেও এই রাজ্যের পরিচালনায় অনিল বিশ্বাস যখন জীবিত ছিলেন, বা অনিল বিশ্বাসের মতো নেতৃবৃন্দ যখন ছিলেন, তখন তাদের মতো করে পরিচালনার একটা বিষয় ছিল, তারা একটা হ্রাস ধরে রাখতে পেরেছিলেন। পরবর্তী সময়ে সত্যি এই রাজ্য থেকে ক্ষমতায় চলে যাওয়ায় হ্রাস অনেকটাই আলগা হয়ে গেছে, এবং কেন্দ্রীয় নেতৃত্ব অনেক বেশি তার জায়গা দখল করেছে। এখন তো সত্যি কেন্দ্রীয় স্তরেও একটা দুর্বলতা এসেছে, নতুন করে ভাবতে হবে। প্রকাশ পাড়ার অনেকটাই বয়স হয়েছে, সীতারাম ইয়েচুরি চলে গেছেন, এরা খুব খুব ভালো একটা পয়েন্ট দিলে। প্রয়াত সীতারাম ইয়েচুরি, নিশ্চয়ই তুমিও আমার খুব পছন্দের নেতা ছিল। আমি অনেক চমৎকার কথা বলতেন, চমৎকার বিষয়টা বুঝতেন, এবং বাংলার সঙ্গে একটা যোগাযোগ রাখতেন, বাংলা বলতে পারতেন, চমৎকার বাংলার বিষয়টা জানতেন। আমি দূরবীন দিয়ে তাকে দেখেছি, কাছ থেকে দেখিনি, আমার সৌভাগ্য হয়নি গো। রাজ্যসভায় সীতারাম ইয়েচুরি যখন বক্তৃতা দিচ্ছেন, দেশের প্রধানমন্ত্রী শুনতেন। মানে আমি তোমায় বলছি যে পণ্ডিত নেহেরু যখন প্রধানমন্ত্রী, বামপন্থী হিরেন মুখোপাধ্যায় আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বক্তৃতা শোনার জন্য পণ্ডিত জওয়াহরলাল নেহেরু সদনে উপস্থিত থাকতেন। এটা কেন বলছি, যে সীতারাম ইয়েচুরির যে অপটিমিস্টিক চিন্তা ভাবনা এবং তার যে শৈলী মনোভাব বামপন্থীদের ক্ষেত্রে বা দেশ সম্পর্কে, সেটা অত্যন্ত আকৃষ্ট করতো। সেটা অনেকটা খামতি এখন তো বামেরা সে অর্থে লোকসভায় আছে, সংখ্যায় কম। আমি যদি এই প্রাসঙ্গিক রুটে আসি, মেয়র রোডে দাঁড়িয়ে প্রশ্নটা যদি তোমায় করি, সূর্যকান্ত মিশ্র, ডক্টর সূর্যকান্ত মিশ্র আর মোহাম্মদ সেলিম যদি ডিফারেন্সিয়েট করতে বলা হয়, রাজনীতিতে সফল সবাই, অসফল সবাই, কে বেশি ইন্টেলিজেন্ট ছিল, সূর্যকান্ত মিশ্র না মোহাম্মদ সেলিম? না, এইভাবে আমি গোটা বিষয়টাকে দেখবো না যে মোহাম্মদ সেলিম অনেক বেশি না সূর্যকান্ত মিশ্র, এই বিষয়ে দেখবার দরকার নেই। আমি বলছি আমরা তো বিষয়টাকে নিয়ে আলোচনা করবো, কে বেশি দিলেন। আসলে মোহাম্মদ সেলিম একটা সময় তো সত্যি মোহাম্মদ সেলিম দারুণ বক্তা ছিলেন, উনিও খুব ভালো বলেন, এখনো ভালো বলেন, উনি এখনো ভালো বলেন, উনি ভালো বক্তা। কিন্তু এমন একটা সময় তিনি দায়িত্ব পেয়েছেন, যার খুব কঠিন সময়, অনেক কঠিন সময় তাকে দায়িত্ব পালন করতে হচ্ছেন। আর সূর্যকান্ত মিশ্রও তো খুব কঠিন সময় ছিলেন। সূর্যকান্ত মিশ্র বক্তা হিসেবে ততটা দক্ষ নয়, তার মতো করে, কিন্তু ভালো মানুষ এবং আদর্শনিষ্ঠ মানুষ। সেই সূত্রে মোহাম্মদ সেলিম অবশ্যই তার বক্তব্য, অনেক ভালো বক্তা তিনি, এবং
চেষ্টা করছেন সংগঠনকে আবার নতুন করে। এটাতে যে বাংলা বাঁচাও যে বিষয়টা এসেছে, এটা মূলত মোহাম্মদ সেলিমের সামনে রেখে এবং অনেকেই তাতে সামিল হয়েছে। এইগুলো আমি বলছি এটা নতুন দিক, মানে কে বেশি ভালো, সূর্যকান্ত মিশ্র না মোহাম্মদ সেলিম, এই বিতর্ক বাদ দিয়ে আমরা যদি দেখি তাহলে এনারা চেষ্টা করছেন নতুন করে ভাবতে। এই ভাবনাটা কতটা কার্যকর হয়, কতটা সাফল্য দেয় আগে দেখতে হবে, কিন্তু কঠিন। এই অবস্থায় খুব কঠিন, কারণ গোটা দেশটা, গোটা রাজ্যটার যা অবস্থা, তাতে বামপন্থী সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা, মানুষের মধ্যে এটাকে নিয়ে যাওয়া, এটা খুব কঠিন। বিধানসভায় মুখ্যমন্ত্রী বসে আছেন আর বিরোধী দলনেতা ডক্টর সূর্যকান্ত মিশ্র। আমি তখন তোমার সঙ্গে চাকরি করি, মানে ওই আমি মানে মনে করাচ্ছি এই কারণে যে আমি পার্লামেন্টে এসে অতীতে কথা বলছি, যে তাদের কথা শুনতেন। সূর্যকান্ত মিশ্র কথা ইনফরমেশন, তথ্যভিত্তিক বিজ্ঞান সম্মতি বলতেন, এবং প্রিন্ট অফ সাইলেন্স, যদি রিপোর্টাররা যদি নোট মিস করে যায়, আর উনি বুকে হাত দিয়ে কথা বলতেন। উনি মিডিয়া থেকে দূরে থাকতেন সবসময়, এটা ওনার একটা পরম্পরা, উনি এভাবে অভ্যস্ত, এবং অত্যন্ত ভালো বক্তা তো বটেও বলতেন। কিন্তু মোহাম্মদ সেলিম অনেক বেশি মিডিয়া ফ্রেন্ড, কারণ আমি পরিচিত মুখ, সাংসদ ছিলেন অনেক। আমি তার মানে ওনাকে ছোট করছি না সূর্যকান্ত মিশ্রকে, তার একটা স্টাইল, ওনার একটা স্টাইল, আলাদা স্টাইল, যার ফলে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে নতুন নতুন ব্রেন চাইল্ডে মীনাক্ষী বলো, ঐশী বলো, দীপশিতা বলো, প্রতিকুর বলো, সৃজন বলো, এরা সব উঠে এলো। এবং এরা কিন্তু আগামী দিনে জানি না কি হবে, বামেদের ভবিষ্যৎ নিয়ে অনেকে পোস্টমর্টম আমরা করছি বটে, আমরা সামান্য নিমিত্ত সাংবাদিক। একদম, আমরা শুধু কি প্রবণতা সেটা ধরতে পারি যে এই প্রবণতাগুলো আছে, এইভাবে করলে এটা হতে পারে, কিন্তু সামগ্রিক মূল্যায়ন যদি তুমি করো তাহলে এখনো বামেদের জন্য অনেক কঠিন পথ শূন্য রয়েছে। যারা, তুমি যদি আমাকে এক কথা জিজ্ঞাসা করো যে 2026-এ কি কোন আসন পাবে, আমি উত্তর দিতে পারবো না। এখন দরকার হচ্ছে বামপন্থীদের ভোট শতাংশটা বাড়ানো, সেটা যদি বাড়ে সেটাও একটা প্রাপ্তি, কারণ গোটা বিষয়টা যেভাবে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাতে আসন জেতা বামেদের পক্ষে খুব কঠিন। একটু একটু করে তাদের মাটি তৈরি করতে হবে, এবং এক্ষেত্রে বিরোধীদের, মানে আমি বলছি কংগ্রেস এবং তৃণমূল এবং বিজেপির বাইরে বিরোধীদের একত্রিত হওয়ারও দরকার। তোমার হয়তো মনে আছে যে মোহাম্মদ সেলিম একটা কথা বলেছেন যে এই মুহূর্তে সমস্ত বামপন্থীদের একত্রিত হওয়াটা সময়ের দাবি। সমস্ত বামপন্থী মানে কি, যারা বামপন্থী দলগুলোর বাইরে রয়েছে, যেমন অন্য এই ফরওয়ার্ড ব্লকেরা তো বামপন্থীদের সঙ্গে রয়েছে। আমি থামাচ্ছি, তোমার ইন্টারভিউ দেখছিলাম, দীপঙ্কর ভট্টাচার্য সিপিএম লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমি একবার পড়েছি, তোমারটা আমি দেখেছি। উনি যে ফর্মুলায় উনি বিহারের নির্বাচনে সাকসেসফুল, আগের বার সাকসেসফুল হয়েছে, উনিও একই কথা বলছেন যে একদম থেকে একাত্ম হতে হবে, সমস্ত মনোভাবাপন্নকে সংঘবদ্ধ হতে হবে। এটা কি এখানে অসুবিধা হচ্ছে কোথাও? আমি এটাই জিজ্ঞাসা করেছিলাম দীপঙ্কর ভট্টাচার্যকে, আমি এই প্রশ্নটাই করেছিলাম, তুমি যে প্রশ্নটা আমাকে করলে যে এখানে কেন একত্রিত হওয়া যাচ্ছে না, উনি বললেন যে আলোচনা চলছে, একত্রিত হবার প্রক্রিয়াটা শুরু করা খুব উচিত। একটা বিষয় বারবার করে উনি যেটা বলছেন যে মূল্যায়নে কোথায় ফারাক, এই রাজ্যের শাসক দলের সম্পর্কে মূল্যায়নে সিপিএম এর সঙ্গে সিপিআইএম লিবারেশনের একটা ফারাক আছে। তারা এখানে তৃণমূলকে যে মূল্যায়ন করছে, সিপিএম যে মূল্যায়ন করছে, সিপিএম এর বক্তব্য হচ্ছে এরা একেবারে পুরোপুরি বিজেপির সঙ্গে রয়েছে এরা, কিন্তু লিবারেশন এটা মনে করছে না। লিবারেশন কি মনে করছে, দেখুন অবশ্যই এদের সঙ্গে লড়তে হবে, এরাও দক্ষিণপন্থী দল, দুর্নীতিগ্রস্ত, কিন্তু বিজেপির সমান বিপদ এরা নয়। এরা যেহেতু একটা রাজ্যের পরিসরের মধ্যে রয়েছে, বিজেপি যে বিপদটা গোটা দেশের জন্য আনছে, তৃণমূল কংগ্রেস ইচ্ছে করলে সেই বিপদটা গোটা দেশ আনতে পারবে না, তার একটা জায়গা ছোট। এই সূত্রেই আলোচনাটা গড়াচ্ছে যে কিভাবে শাসক দলের মূল্যায়ন করা হবে। কিন্তু তৎসত্ত্বেও দীপঙ্কর ভট্টাচার্য যেটা বলছেন, মোহাম্মদ সেলিম যেটা বলছেন, সব মিলিয়ে এখন কিন্তু সমস্ত বামপন্থীদের একত্রিত হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। এবং আমি তোমাকে বলছি এসইউসিআই তারাও এই জোটে আসবার জন্য কথাবার্তা চালাচ্ছে, ফলে সব ধরনের বামপন্থী এবং ধর্মনিরপেক্ষ, আমি যদি কংগ্রেসকে ধরে নিই এবং আইএসএফ কে ধরে নিই, সব বামপন্থী এবং এই ধর্মনিরপেক্ষ শক্তিগুলো যদি এ রাজ্যে একত্রিত হয়, তাহলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বাইরে, এই বাইনারির বাইরে একটা রাজনৈতিক শক্তির উত্থান হওয়া সম্ভব, সেটা বিশ্বাস করছে সমস্ত ধরনের বামপন্থীরা, এবং সেই প্রক্রিয়াটা চলছে। কতটা এগোবে আগামী সময় বলবে। আমি শেষ করব, তার আগে একটা প্রশ্ন সেটা হচ্ছে, আজকে শুভেন্দু অধিকারী অপোজিশন লিডার, বিজেপি এই মুহূর্তে একটা বিরোধী দল, অথচ বামপন্থীরা রেজিমেন্টেড পার্টি, তাদের সংগঠন আছে গ্রাম স্তরে, প্রান্তরে, মহানগরে, শহরে। অভয়া থেকে শুরু করে চাকরি দুর্নীতির প্রশ্নে এবং গণবন্টন ব্যবস্থার দুর্নীতির প্রশ্নে বামপন্থীরা আন্দোলন করেছে, রাস্তায় নেমেছে, মিছিল দেখেছি আমি। ঠিক যেভাবে বিরোধী দল বিজেপি যেটাকে তাদের মতো করে ব্যবহার সবাই করবে, পলিটিক্সে সবাই ব্যবহার করে, বামপন্থীরা এই ইস্যুগুলোতে
আরো বেশি আগ্রাসী হতে পারতো না, কারণ তাদের তো লোকজন ছিল, ডাকলেই আসতো। মিছিল হয়েছে, মিটিং হয়েছে, কিন্তু সংঘবদ্ধতার ক্ষেত্রে কত ছন্দপতন ঘটেছে মনে হয়? একদম, আমি একদম একমত এতে যে যে ইস্যুগুলো এ রাজ্যে রয়েছে। আমি তোমাকে বলছি যে পুরোনো দিনের কথা তুমি বলছিলে না, আমার পুরোনো দিনের লোকজনরা বলে যে বিরোধী হিসেবে বামপন্থীদের যে ভূমিকা ছিল না, সেই যখন ৭৭-এর আগে বামেদের বিরোধী বামপন্থীরা নাকি ভয়ঙ্কর হতো, সেই চেহারাটা না বামপন্থীদের হারিয়ে গেছে। সেই চেহারাটা আমরা দেখতে পাইনি। ২০১১ থেকে যে বামপন্থীদের দেখছি, সেই যে বলা হয় বামপন্থীরা দুরন্ত বিরোধী, মানে প্রত্যেকটা প্রশ্নে রাস্তায় থাকা, তুলকালাম করা, সেটা বামপন্থীদের একটা সমস্যা আছে। সত্যি এতগুলো ইস্যু, তুমি বলো সারদা নারদা, একটার পর একটা ইস্যু, তারপরে আর্চিকর কাণ্ড, এটা তিনি তুমুল আলোড়ন তোলা এবং জামিন হয়ে যাচ্ছে, সিবিআই ভূমিকা, ইডির জামিন ভূমিকা। হয়ে গেছে। তারপরে চাকরি চুরি, এতগুলো ছেলে পেলে চাকরি চুরি, একেবারে চোখের মন্য কেউ তো নয়, আদালত বলে দিচ্ছে, সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে, একটা ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে। তৎসত্ত্বেও জনমানুষে আলোড়ন তোলার ক্ষেত্রে বিরোধীরা, বামেরা ব্যর্থ হচ্ছে তো বটেই। মানে তাদের ব্যর্থতা নিয়ে কোনো প্রশ্ন নেই। মানে এইটা তুমি যদি ভালো করে ভেবে দেখো, এই ইস্যুগুলো যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকতেন, তিনি যদি এই ইস্যুগুলো পেতেন, তাহলে রাজ্য একেবারে করিয়ে দিতেন, মানে গোটা রাজ্যটাকে আন্দোলনে মুখরিত করতে পারতেন। বামেদের এই জায়গায় ব্যর্থতা তো আছেই। তুমি একদম ঠিক ধরেছো যে বামেরা পারছে না ইস্যুগুলো ধরে তুমুল আন্দোলন গড়ে তুলতে পারেনি, ব্যর্থ হয়েছে। আগামী সময় আমাদের দেখতে হবে আরো কতটা পারে। বামেদের ভবিষ্যৎ তাহলে এখন সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষা। তবে আবারও বলছি, ভবিষ্যৎ অন্ধকার এটা একদমই বলবো না, কঠিন, কিন্তু বামেদের লেগে থাকতে হবে। বামেদের লেগে থাকলেই রাজ্যের রাজনৈতিক সমীকরণ অন্য জায়গায় যাবে, তা না হলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎটাও খুব ভয়ের। কারণ যেভাবে সাম্প্রদায়িক রাজনীতি ক্রমশ পরিসর ছড়াচ্ছে, বাড়ছে, তাতে বামপন্থীদের প্রাসঙ্গিক থাকাটা কোনো দল না করেও আমার তোমার এই চাহিদা হওয়া উচিত যে বামপন্থীরা প্রাসঙ্গিক থাকুক। বামপন্থীরা প্রাসঙ্গিক থাকলে এই সাম্প্রদায়িক বাতাবরণটাকে কিছুটা হলেও প্রতিহত করা যাবে। এটা একেবারে মোদ্দা কথা। সমস্ত নাগরিকদের এই ভাবনাটা ভাবা উচিত বলে আমার মনে হয়। এই যে হিন্দু মুসলমানের লড়াই নয়, মানুষকে মানুষ রাখবার জন্যই বামপন্থীদের প্রাসঙ্গিক থাকা খুব দরকার। এত কথা হলো, এত আলোচনা হলো, এত সংগঠন হলো, বামপন্থীদের ভবিষ্যৎ আলোচনা হলো, পোস্টমর্টম আমরা তো সামান্য করেছি। সবশেষে একটা কথা, আমার সঙ্গে তুমি একমত নিশ্চয়ই হবে, বা তোমার ডিফারেন্সে থাকতে পারে। সংগঠন বলো, বামপন্থীদের আন্দোলন বলো, সব ঠিক আছে, গণতান্ত্রিকভাবে মানুষ তার লাইনে দাঁড়িয়ে ইভিএম এ ভোটটা দিতে পারবে তো? এটাই সবচেয়ে বড় প্রশ্ন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে। পারবে তো? তাহলেই কিন্তু পরিবর্তনের একটা সম্ভাবনা হতে পারে, মেবি। দরকার নেই সংগঠন, মানুষ ভোটটা দিতে পারছেন কিনা, এটা খুব বড় প্রশ্ন। কিন্তু এটা 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 তো ঘটনাই। আমি বারবার বলি, এই রাজ্যে একটা অদ্ভুত অবস্থা হয়েছে যে সবাই ভোট দিতে পারছে কিনা। তারপরে আবার এসআইআর হয়েছে, যে এসআইআর নিয়ে অনেকগুলো বিতর্ক। আমি নানাভাবে এটাকে মূল্যায়ন করেছি, বিশ্লেষণ করেছি যে এক একজন এক এক রকম করে করছে। তবে হ্যাঁ, ভোটের ময়দানে, ভোটের লড়াইতে এটাও বামপন্থীতে দিতে হবে, মানুষকে ভোটের বুথে নিয়ে যাওয়া এবং সে যাতে ভোটটা দিতে পারে সেটা নিশ্চিত করবার জন্য সংগঠন দরকার। এটা যদি না পারে, তাহলে ওই যে বললাম, শূন্যের ঝুলিটা পূরণ হওয়া খুব মুশকিল আছে। অনেক অনেক ধন্যবাদ। শেষ করি, সেটা হচ্ছে যে শূন্য কলসি বাজে বেশি, যেটা বামপন্থীর এক সময় ছিল। অবস্থার পরিবর্তন হয়েছে, তারা মাঠে ময়দানে যাচ্ছেন ঠিকই, কৃষকের পাশে, শ্রমিকের পাশে, সব হচ্ছে। কিন্তু এ রাজ্যে একটা বাইনারি পলিটিক্যালি ঘুমানোর চেষ্টা চলছে। সেখানে বামপন্থীদের কঠিন অনেক পথ পেরোতে হবে। আর গণতান্ত্রিকভাবে মানুষের অধিকারের প্রশ্নে তারা ভোটটা দিতে পারছেন কিনা, এটা বড় প্রাসঙ্গিক প্রশ্ন। এটা অনুমোদন আমার সঙ্গে একমত, আমি একমত। আর বামপন্থীদের সমস্ত বাম মনোভাবনাকে সামনে রাখতে হবে। আমরা আলোচনা করেছি, পোস্টমর্টম করেছি, সাংবাদিক আমি নয়ন রায়, অনুপম পাজালা, অনেক সিনিয়র সাংবাদিক। আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে আপনাদের দৃষ্টিভঙ্গি নাও মিলতে পারে। তো আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, মতামত দেওয়ার থাকলে দেবেন। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক, সমিত দফাদার, গান্ধী মূর্তির পাশে, মেয়র রোড, কলকাতা। নমস্কার।